রাত্রে ব্যোমকেশ পায়চারি করতে করতে বলল, ঈশানবাবু ঠিক ধরেছিলেন, দুর্গে নিশ্চয়ই কোথাও গুপ্ত তোষাখানা আছে। তার মুঠির মধ্যে মোহরের আর কোনো মানে হয় না। তিনি যখন পেরেছেন তখন আমরাও পারবো। হঠাৎই পায়ে কিছু একটা হোঁচট খেলো ব্যোমকেশ। তারপর টর্চ জেলে দেখল একটা কানা উঁচু পাথর আলগা করে বসানো। ব্যোমকেশ ভালো করে পাথরটা উল্টে দেখে তাতে কিছু ফার্সি ভাষায় লেখা লাইন দেখতে পেল, যেটা সে ঈশানবাবুর খাতায় দেখেছিল। তখন বুঝতে অসুবিধা হলো না, এ এক সংকেত লিপি। রাজারাম তার পরিবারের উদ্দেশ্যে সংকেত লিপি লিখে ধুলো কাদা দিয়ে লেখাটা অস্পষ্ট করে দিয়েছিল, যাতে তা সিপাহীদের নজরে না পড়ে। সিপাহীরা কিছু খুঁজে না পেয়ে বাপ বেটাকে হত্যা করে চলে গেল, কিন্তু রাজারামের পরিবারের কেউ এই গোপন সংকেত লিপিটা খুঁজে পেল না। খুঁজে পেল অধ্যাপক ঈশানচন্দ্র মজুমদার। এরকম নানান কথাবার্তার পর আমরা দুজনে রাত্রে ঘুমিয়ে পড়লাম। কিসের একটা আওয়াজ হলো না? হ্যাঁ, আমিও তো শুনলাম। কটা বাজে? বাবা, আমি একবার সীতারামকে ডাকি নাকি? ডাকো তো, বুঝতে পারছি না। সীতারাম, সীতারাম! একটা লোক হুজুর হাড়ি নিয়ে ঘরের ভেতর ঢুকছিল হুজুর। আমার সঙ্গে টক করে হাড়ি ফেলে পালিয়েছে হুজুর। এই তাড়াতাড়ি টর্চটা একবার দিন না হুজুর, যে দেখি। আচ্ছা, নাও নাও নাও। ব্যোমকেশ, কি ব্যাপার বলো তো? আমার মনে হয় কেউ ভয় দেখানোর চেষ্টা করছে। মানে এ তো সাংঘাতিক ব্যাপার। ঈশানবাবুকে কিসের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছিল এখন বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু হুজুর, কিন্তু লোকটা কে বলো? হুজুর এই পা তুলে খাটের উপর বসুন হুজুর। কেন? সাপ হুজুর। ওই যে লোকটা হাড়ি ফেলে পালিয়েছে না, আর হাড়ির ভেতরে সাপ ছিল হুজুর। পেরিয়ে এখানেও চলে আসতে পারে, তাই একবার দেখে নিচ্ছি হুজুর। আচ্ছা, ভালো করে দেখো তো। হ্যাঁ, না হুজুর, এখানে সাপ নেই হুজুর। ঠিক আছে, তুমি বাইরেটা গিয়ে দেখো। হ্যাঁ, আমি একবার বাইরেটা যেয়ে দেখে আসি। ভালো করে দেখো, ভালো করে দেখো। হ্যাঁ, তুমি কি যেন জিজ্ঞেস করছিলে তখন? আমি বলছি, লোকটা কে বলো তো? ও, লোকটা যে কেউ হতে পারে। ধরো তোমার গণপত, বুলাকিলাল বা তোমার সন্ন্যাসী ঠাকুর, যে কেউ। আচ্ছা, কিন্তু তো মহা দুশ্চিন্তার বিষয়। হুজুর, হ্যাঁ, হুজুর কোনো ভয় নেই হুজুর। আচ্ছা। এই সাপটাকে দেখে এলাম হুজুর, ঢ্যামনা সাপ হুজুর, কোনো বিষ নেই। মনে হয় কেউ আমাদের সাথে দিল লাগি করছে হুজুর। হ্যাঁ, তাই হবে বোধহয়। আচ্ছা, তুমি ওই বাইরে গিয়ে সজাগ থাকো, যাও। হ্যাঁ, টর্চটা হুজুর দাও। আসি হুজুর। হ্যাঁ। আসুন আসুন, কর্তা এক্ষুনি বেরোচ্ছেন, শহরে যাবেন। ও, তাই নাকি? কিন্তু আমাদের যে আসছেন, বলেছিলাম কাগজপত্রগুলো ঠিক মতো ফাইলে। আরে আরে আরে, কেমন লাগছে নতুন জায়গা? তারপর রাত্রে আপনাদের ঘুম টুমের কোনো অসুবিধা হয়নি তো? একেবারেই কোনো অসুবিধা হয়নি, খুব ভালো জায়গা। আচ্ছা, আপনি কি কোথাও বেরোচ্ছেন এখন? হ্যাঁ, একটু উকিল বাড়ি যেতে হবে, কতগুলো দলিলপত্র সই সাবুত করাতে হবে তো, সেই জন্যে। তা আপনারা এসেছেন, না খানিক্ষণ পরেই যাবো, কোন তাড়ার কি আছে? না না, তার কোনো প্রয়োজন নেই, আমরা তো এমনিই বেড়াতে এসেছি, তেমন কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে ও রমাপতি, শোনো শোনো শোনো, এদের একটু চা জল খাবারের ব্যবস্থা করো, দেখো কোনো রকম অসুবিধে না হয়। না না, তাহলে আপনারা বসুন, আমি তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা, চল। রমাপতি বাবু, হ্যাঁ বলছিলাম চা জল খাবারের ব্যবস্থা করার দরকার নেই, আমরা খেয়ে এসেছি। আমি জিজ্ঞেস করছিলাম যে আজই কি ওই সম্পত্তি ভাগ বাটোয়ারা হওয়ার ওই দলিলটা রেজিস্ট্রির দিন? হ্যাঁ। যাক, একটা দুর্ভাবনা কাটলো। আচ্ছা, আমাকে আর একটা কথা বলুন তো। আমাকে আপনি আপনি বলবেন না, তুমি বলুন। ঠিক আছে, সে হবে। আচ্ছা, ওই গণপত কোথায়? গণপত মুরলীদার চাকর, বাড়িতে আছে নিশ্চয়ই, সকালে দেখিনি। আমি কি ডাকবো? হ্যাঁ, মানে এই তো মুরলীদা। মুরলীদা, গণপতের ব্যাপারে ওনারা কিছু জিজ্ঞেস করছেন। ও, তা গণপতের সঙ্গে আপনাদের কি দরকার? দু একটা প্রশ্ন করতাম আর কি। ওকে আমি ছুটি দিয়েছি, সে বাড়ি গেছে। ছুটি? কবে দিয়েছেন? কাল কাল দুপুরে। আমি চলি, আমার আবার কাজ আছে।
যা, উনি তো চলে গেলেন। কাল দুপুরে? কিন্তু কাল সন্ধ্যের পরও তো আমি গণপতকে বাড়িতেই দেখেছি। সেটাই স্বাভাবিক, কারণ কালকে রাত্রি 12টা অবধি উনি বাড়ি যাননি। যাকে আর একটা কথা বলুন তো, নায়েব চাঁদমোহন কি বাড়িতেই আছেন? হ্যাঁ, ডাকবো? হ্যাঁ, যদি তোমার কোনো অসুবিধে না হয়। না না, আমার কোনো অসুবিধা নেই, আমি এখনই ডাকছি। চাঁদমোহন বাবু, আপনাকে আমার কয়েকটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? অনেকদিন আগেকার কথা, রামবিনোদ বাবু কিভাবে মারা গিয়েছিলেন? দেখুন, এ ব্যাপারে আমি কিছু জানি না। তাছাড়া আমি সামান্য নায়েব। দেখুন, আপনি আমাকে চেনেন, তাই আমার কাছে যদি কিছু গোপন করেন তার ফল কিন্তু ভালো হবে না। যা জানেন সবিস্তারে বলুন। বেশ, আপনি যখন জোর করছেন তখন আমি যেটুকু জানি সেটুকুই বলছি। রামকিশোর আর রামবিনোদ ছিল দুই ভাই। তাদের ঘিয়ের ব্যবসা ছিল। মুঙ্গেরে ছিল মস্ত বড় আড়ত। ব্যবসা ভালোই চলছিল, কিন্তু মুঙ্গেরে হঠাৎ করে তখন প্লেগ দেখা দিল। শয়ে শয়ে লোক মরছে। এখন এত বড় আড়ত ছিল তো আর কোথায় যাওয়া যায় না। তাই তিনজন মিলে একটা পরিকল্পনা হলো যে গঙ্গাতে একটা নৌকো ভাড়া করে থাকা হবে। সেখান থেকে এক একদিন এক একজন গিয়ে ওই আড়তটা তদারকি করে আসবে। এভাবেই চলছিল। ওই রামবিনোদ বাবুর এক অধ্যাপক বন্ধু ছিলেন ঈশান মজুমদার। মঙ্কেশবাবু, আপনি বোধহয় জানেন যে সম্প্রতি সর্পাঘাতে তার মৃত্যু হয়েছে। তিনিও এসে জুটলেন। আমরা চারজন হলাম। ভালোই চলছিল। ওই নৌকোর মধ্যেই রান্নাবান্না হতো, ওখানেই থাকা হতো। এভাবেই চলছিল। কিন্তু 10-12 দিন বাদে হঠাৎ একদিন রামবিনোদের প্লেগ হলো। শহরে গিয়েছিল তো, প্রচণ্ড জ্বর নিয়ে ফিরে এলো। তো আমরা নৌকোটাকে চড়ায় ভিড়লাম। রামবিনোদকে সেখানে নামালাম, কিন্তু কোনো ডাক্তার বুদ্ধির ব্যবস্থা করতে পারলাম না। প্রায় বিনা চিকিৎসায় পরের দিন রামবিনোদ মারা গেল। তারপর আপনারা কি করলেন? আমরা প্রাণের ভয়ে নৌকো করে ভাগলপুর পালিয়ে এলাম। আর ওই রামবিনোদ বাবুর দেহ সৎকার করেননি? না না, সৎকার করার কোনো উপকরণ আমাদের কাছে তখন ছিল না। তাই গঙ্গাতেই ভাসিয়ে দিলাম। বেশ, আপনার কাছ থেকে আর এখন তেমন কিছুই জানার নেই। এখন আসি, পরে আবার আসবো। নমস্কার। এই আয় না, আয় আয় আয়। আমি গদাধর, আর এই আমার বোন তুলসী। জামাইবাবুর সঙ্গে না তুলসীর বিয়ে হবে জানো। ঠিক আছে, কি মুশকিল। তুমি বসো 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 বসো। তোমার নাম তুলসী, তাই তো? তোর সঙ্গে আমি একটু গল্প করতে চাই। বাড়ি মিষ্টি মেয়ে, তাই না অজিত? আচ্ছা, ঈশান বাবু তো তোমার বাবার বন্ধু ছিলেন, তোমার সঙ্গে ভাব হয়েছিল? হ্যাঁ, উনি আমাকে অনেক গল্প বলতেন। অনেক রাত পর্যন্ত জেগে তার সঙ্গে গল্প করতাম। রাতে ওনার ঘুম হতো না। যে রাতে ঈশানবাবু মারা যান সেদিন তুমি কোথায় ছিলে? আমাকে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। সে কি? হ্যাঁ, আমি যখন তখন যেখানে সেখানে ছুটে বেড়াই তো, তাই ওরা সুযোগ পেলেই আমাকে বন্ধ করে রাখে। ওরা? ওরা কারা? সবাই, বাবা, বড়দা, মেজদা, জামাইবাবু। তা সেদিন রাত্রে তোমাকে কে বন্ধ করে রেখেছিলেন? বাবা।
আর কালকে তো মেজদা বন্ধ করে রেখেছিলেন, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি সব জানতে পারি। আচ্ছা, তোমার বড়দার তো বিয়ে হয়েছিল, তা বৌদিকে তোমার মনে আছে? হ্যাঁ, কেন থাকবে না? বৌদি দারুণ সুন্দর ছিলেন, কিন্তু দিদির তাকে ভারী হিংসা হতো। তা বৌদি হঠাৎ আত্মহত্যা করলেন কেন? তা জানি না। সেদিন রাত্রে দিদি আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল। এই বাড়িতে তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? মাস্টার মশাইকে। উনিও আমাকে খুব ভালোবাসেন। মনিলালকে বাসো না? না, উনি কেন মাস্টার মশাইকে হিংসা করে? ওর সঙ্গে আমার বিয়ে হলে আমি ওকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেবো। বেচারি। তুলসী এসেছিল না? হ্যাঁ, এইমাত্র গেল। কেন? অথচ আমি ওকে খুঁজে খুঁজে আমি চলি। না না না, শোনো 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 শোনো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। তুমি বসো এখানে, বসো, এসো এসো। আমি বলছিলাম, রমাপতি রমাপতি রমাপতি, হ্যাঁ 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 বলুন। তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল আর কি। হ্যাঁ বলুন। এই যে ঈশানবাবুর মৃত্যুটা, ধরে নাও যে সন্দেহজনক, মানে তুমি তো এবারই সকলকেই চেনো, কে খুন করেছে বলে তোমার মনে হয়? দেখুন, আমি ওদের আশ্রিত, তবে অবস্থায় পড়লে বোধহয় যে কেউ খুন করতে পারে। চাঁদমোহন? বোধহয় না। মনিলাল? দেখুন, মানুষ খুন করার মতো সাহস ওনার নেই, তবে উনি কেবল চুগলি করে মানুষের অনিষ্ট করতে পারেন। আচ্ছা, তুমি টর্চ চুরি করেছিলে? আমি জানি কে এই বদনাম দিয়েছে, কিন্তু আপনি বলুন তো, সামান্য একটা টর্চ আমি কেন চুরি করব? তার মানে তুমি করনি, তাই তো? জানি। আচ্ছা, ওই তুলসীর সঙ্গে মনিলালের বিয়ে হবে সেটা তুমি জানো? হ্যাঁ জানি, কর্তার তাই ইচ্ছে, কিন্তু এই বিয়ে যদি হয় তাহলে সত্যি একটা বিশ্রী কাণ্ড হয়ে যাবে। চলি। হ্যাঁ, সব। বাবা, ছোকরার সাহস আছে বলতে হবে। অজিত, ঘুমিয়ে পড়লে নাকি? সীতারাম? জি হুজুর। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। বছর 2 আগে এখানে একদল বেদে এসে তাঁবু গেড়েছিল। এ বাড়ি থেকে কারা কারা সেখানে যাতায়াত করতো তুমি বুলাকিলালকে দিয়ে একবার খবর নাও তো, আর সবিস্তারে আমাকে জানাও। আগে হুজুর। এসো। আচ্ছা ব্যোমকেশ, হঠাৎ বেদেদের সম্পর্কে কৌতূহল কেন? সাপের বিষটা কোত্থেকে এলো সেটা জানতে হবে না? ও, তাই জন্যই তো খবর নিতে বল। ওকে যাবো। হ্যাঁ বলুন। তারপর নতুন কোনো খবর আছে নাকি? খবর বলতে, ঈশানবাবু গুপ্ত তোষাখানার সন্ধান পেয়েছিলেন। তাই বলুন মশাই, ওই জন্যই বেচারিকে খুন হতে হলো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কে খুনটা করেছে, তাই তো? সেটা রামকিশোর বাবু থেকে সন্ন্যাসী যে কেউ হতে পারে। আসল প্রশ্ন সেটা নয়, আরো অনেক প্রশ্ন আছে। যেমন? যেমন সাপের বিষটা এলো থেকে, ওই বিষটা ঈশানবাবুর শরীরে ঢুকলোই বা কি করে, আর কি এমন যন্ত্র হতে পারে যেটা চিহ্ন সাপের দাঁতের মতো। আপনি তো ঈশানবাবুর পায়ে ওই দাগ দেখেছিলেন, আপনার কি মনে হয় ওটা ইঞ্জেকশনের চিহ্ন? না না না, ইঞ্জেকশন কি করে হবে? কারণ পাশাপাশি দুটো দাগ ছিল তো। সেটা খুব স্বাভাবিক। একটা লোক অজ্ঞান হয়ে যাওয়ার পর তার শরীরে 2বার সূচ বিধানও তো খুব একটা কঠিন কাজ নয়। হ্যাঁ, তা অবশ্য ঠিক। হ্যাঁ,
আচ্ছা আর কি কি প্রশ্ন বলুন তো? গুপ্ত তোষাখানাটা এই দুর্গের ঠিক কোথায় আছে? ব্যোমকেশের সন্দেহ মতো আমরা ওই গজাল পোতা ঘরে এসে গজাল ধরে ঠেলাঠেলি শুরু করলাম। পাণ্ডেজি হঠাৎ একটা গজাল ধরে ঠেলতেই তা নড়ে উঠল। তারপর আমরা তিনজনে একসঙ্গে ঠেলতেই একটা পাথর সরে গেল। আমরা গর্তের ভিতরে প্রবেশ করলাম। টর্চের আলো ফেলতেই দেখলাম একটা গুপ্ত ঘর, তার মধ্যে সারি সারি মাটির হাঁড়ি, একটা বড় উনুন, তার সাথে একটি হাপড়ের নল। এক কোণে চকচক করছে একটা ছোট্ট বৈদ্যুতিক টর্চ। প্রচণ্ড উত্তেজনায় হাঁড়িগুলোর ঢাকনা খুলে দেখি সেগুলো ফাঁকা। ব্যোমকেশ একটি হাঁড়ির ভিতর থেকে নুনের মতো কি যেন রুমালে বেঁধে নিল। হতাশ হয়ে আমরা ফিরে এলাম। ব্যোমকেশ বলল 3টে সম্ভাবনা রয়েছে। 1, সিপাহীরা সব লুটেপুটে নিয়ে গিয়েছে। 2, ঈশানবাবুকে যে খুন করেছে সে সেই রাত্রে সব মাল সরিয়েছে। আর 3, রাজারাম অন্য কোথাও মাল লুকিয়েছিল। এই সময় সীতারাম এসে জানালো, হুজুর, এই বুলাকিলাল বলল বাড়ির প্রত্যেকেই ওই বেদেদের তাঁবুতে যাতায়াত করতো। আর ওই বুলাকিলাল ও মাঝে মাঝে যেত ওই হাত দেখাতে আর কি। হাত দেখাতে? হ্যাঁ, হাত দেখাতে। ওই বেদিনীরা ভালো হাত দেখে তো। যাকে মঙ্গেশবাবু, আমার একটু কাজ আছে, আমি এখন উঠি, বুঝলেন? ও আচ্ছা, পরে আবার আসবো। আচ্ছা শুনুন, আপনাকে একটা কাজ করতে হবে। দাঁড়ান, এই এটা ধরুন। এটা একটু আপনি কেমিক্যাল অ্যানালিসিস করবেন, ঠিক আছে? আমি যতদূর খবর সংগ্রহ করেছি আমার মনে হচ্ছে এখনই নিরাশ হওয়ার কিছু হয়নি। ঈশানবাবু যে খুন হয়েছেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ। বেশ, তাই হবে, চলি। আচ্ছা অজিত, মোহনলাল মস্ত বড় বীর ছিলেন, তাই না? আমিও। কি হয়েছে তুলসী? আমার মাঝে মাঝে কেউ দাঁড়িয়ে দিয়েছে। সে কি? কে দাঁড়িয়ে দিয়েছে? বলো। জামাইবাবু 2টো কলম ছিল, তা আমি ভাবলাম ওই 2টো কলম দিয়ে উনি কি করবেন, তাই একটা কলম মাঝে মাঝে গিয়ে দিয়েছিলাম। জামাইবাবুকে না বলে, তাই তো? হ্যাঁ, মাঝে মাঝে একটাও কলম ছিল না, তাই একটা দিয়েছিলাম। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, মাঝে মাঝে কলমটা নিতে চাইনি, রাগ করে কলমটা যথাস্থানে রেখে দিতে বলেছিল। সেই সময় বাড়ির লোকজন চলে এলো, আর মাঝে মাঝে কি চোর বলে মারধর করে বাড়ি থেকে বের করে দিল। আমি অনেক বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু কেউ শুনলো না আমার কথা। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, আমি সব ব্যাপার। আসুন আসুন মহিয়াল বাবু, বলুন। কর্তা পাঠালেন তুলসীর খোঁজে। ও বড্ড দুরন্ত তো, আপনাদের বিরক্ত করেনি তো? একেবারেই না, ওর মাস্টারমশাইকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটাই আমাকে জানাতে এসেছিল। হ্যাঁ, ওনাকে তো বিদেয় করতেই হলো। আসলে কি মানে, একটা কলম বুঝলেন না, আমার দেরাজে ছিল, উনি চাবি টাবি দিয়ে খুলে নিয়েছেন, একটা দামি কলম। এ আপনার বুকে যে কলমটা আছে এটা কি? হ্যাঁ। দিন তো একবার, দিন। পার্কারের দামি জিনিস। চুরি করলে এরকম কলমই চুরি করা উচিত। যাকে এ বাড়িতে আর কার ফাউন্টেন পেন আছে? আগে না, আমারই একমাত্র। আসলে বাড়িতে তো লেখাপড়ার বিশেষ রেওয়াজ নেই, কর্তা দোয়াত কলমেই লেখেন। আচ্ছা, তুলসী বলছিল যে ও নিজেই আপনার দেরাজ থেকে কলমটা নিয়েছিল। না না, তুলসী মিথ্যে কথা বলছে। দেখুন, রমাপতির তো বরাবরই একটু চুরি করার অভ্যেস আছে, না হলে সেদিনকে ওই ইলেকট্রিক টর্চটা। কিন্তু ইলেকট্রিক টর্চ তো খুবই তুচ্ছ জিনিস আর কি। দেখুন, রমাপতি অত্যন্ত বুদ্ধিমান ছিল, সে একটা সামান্য টর্চ চুরি করে নিজের আখের নষ্ট কখনোই করবে না।
আপনার কথায় আমার কিরকম ধোঁকা লাগছে জানেন। চুরি যদি না করবে তাহলে আর আজকে আমার কলমটা কি তাহলে? হ্যাঁ, তুলসী সত্যি কথাই বলছে। মনিলাল বাবু, আপনাদের পারিবারিক বিষয়ে আমার মাথা গলানো উচিত নয়। আপনারা যা ভালো মনে করেছেন তাই করেছেন, কিন্তু কাউকে মিথ্যে অপবাদ দেওয়াটা উচিত নয়। যাকগে, আজকে আপনাদের সদরের কাজকর্ম হলো? হ্যাঁ, আজকে সকাল সকালই মিটে গেছে। একটা দস্তখত বাকি ছিল, ওইটাই। যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। আগে তা একরকম। আমি আজকে এগোলাম। আসুন। আমার কলমটা কি ফেরত পেতে পারি? হ্যাঁ, অবশ্যই। নিন। নমস্কার। নমস্কার। আর একটু হলেই তো তুমি মাটি করেছিলে। কেন, আমি আবার কি করলাম? তুমি কি করলে? তুমি বলে দিতে যাচ্ছিলে না যে টর্চটা পাওয়া গেছে? হ্যাঁ। তাহলে কি কেলেঙ্কারিটা হতো? ও তো গিয়ে সবাইকে বলে দিত আর আমাদের শিকার ফসকে যেত। এ বাবা, তাই তো আমি একেবারে তোমাকে নিয়ে না আর মুকেশবাবু, শুনুন, একটা খবর পাওয়া গেছে। হ্যাঁ। বংশীধর ওর কলেজ হোস্টেলে যে কুকীর্তি করেছিল সেটা জানতে পারা গেছে। কি কুকীর্তি? আর বলবেন না। আরে ওর এক সহপাঠীর সঙ্গে হঠাৎ একদিন খুব ঝগড়া হলো, তারপর অবশ্য মিটমাট হয়ে গেছে। কিন্তু ওটা তো একটা আকাট গোয়ার, সে ওই রাগ পুষে রেখেছে। দোলের দিন সুযোগ পেয়ে সিদ্ধির সঙ্গে ওই ধূত্র ফুলের বীজ মিশিয়ে খাইয়ে দিয়েছে ছেলেটা। বেচারা মরেই যাচ্ছিল, কোনো ক্রমে জানে বেঁচে গেছে। সে কি? তার মানে বংশীধরের এই বিষ প্রয়োগের অভ্যেসটা অনেক আগে থেকেই ছিল। হ্যাঁ, ঠিক আছে, চলুন এখন একবার ওই সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে দেখা করে আসি। বেশ, চলুন। আচ্ছা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।